নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। 35 থেকে 40 বছর বয়স, এতদিন সব ঠিক ছিল। হঠাৎ করে দেখছেন যে আপনার লিঙ্গের যে সামনের দিকের চামড়াটা সেটা সরছে না, এরকম আরো কিছু অসুবিধা হচ্ছে। তো স্বভাবতই আপনি চিন্তায় পড়ে গেলেন এবং আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন। কিন্তু অনেকে আবার ডাক্তারবাবুর কাছে না গিয়ে নিজেই চেষ্টা করেন যে এই সমস্যার সমাধান করতে ঘরোয়া উপায়ে। কিন্তু এ প্রসঙ্গে আপনাদের বলে রাখি যে এই সমস্যাটাকে অবহেলা করবেন না। এটা কিন্তু একটা অনেক জটিল সমস্যা বা জটিল রোগের ইঙ্গিত হতে পারে। আজকে সেই নিয়ে আমরা কথা বলবো। আর কথা বলতে আজকে আমরা এসেছি ডক্টর বাইন ক্লিনিকে এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিনিয়র প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার স্যার। নমস্কার। ইমেজ বেঙ্গলে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনি যে সমস্যাটার ইঙ্গিত করলেন বা বললেন সেটাকে আমরা ব্যালানাইটিস বলি। কি হয়, অনেক মেল পেশেন্ট আমরা পাই যাদের বয়স 30 তারা বলেন আমাদের কাছে আসেন এবং অনেক সময়তেই ফোনে কনসালটেশন করেন কি স্যার এতদিন আমার যে চামড়াটা পেনিসের সামনে, যে গ্ল্যান্স পেনিসের সামনে যে চামড়াটা রয়েছে সেটা খুব ইজিলি পেছনে চলে যেত, কিন্তু খেয়াল করছি লাস্ট 6 মাস ধরে চামড়াটা পেছনে যেতে চাইছে না, একটু শক্ত শক্ত লাগছে। ইরেক্টেড পেনিসের উপরে যদি টেনে নিচ্ছি তাহলে চামড়াটা ফেটে যাচ্ছে, শীতকালে যেরকম ঠোঁট ফেটে যায় সেরকম ফেটে যাচ্ছে, এবং অনেক ক্ষেত্রে লাল লাল চামড়াটার কালারটা লাল হয়ে যাচ্ছে এবং ওপরে একটা সাদা আস্তরণ পড়ছে। তো এই সমস্যাটা কেন? তো এটাকেই বলা হয় ব্যালানাইটিস। এবং এই যে ব্যালানাইটিস, আমরা তখন পেশেন্টদেরকে জিজ্ঞেস করি যে আপনার ফ্যামিলি হিস্ট্রিতে বাবা মা ডায়াবেটিক কিনা, বা কাকা দাদু মামা এদের সুগার রয়েছে কিনা। অনেক ক্ষেত্রে পেশেন্টরা বলেন কি স্যার আমি নিজেই ডায়াবেটিক পেশেন্ট। তখন আমরা বলি আপনার যে এই যে বারবার ফেটে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, চামড়াটা পেছনে করতে কষ্ট হচ্ছে, এটা ডায়াবেটিসের কারণে, ডায়াবেটিক ব্যালানাইটিস। কিছু পেশেন্ট অ্যারাউন্ড 30% পেশেন্ট থাকেন যারা এই সমস্যাটা নিয়েই আসেন। তখন আমরা তাদের জিজ্ঞেস করি, তারা বলে না স্যার ডায়াবেটিস কেউ নেই বা আমারও নেই, ছিল না। তখন আমরা বলি একবার ব্লাড টেস্ট করুন। তো ব্লাড টেস্ট করতে দেখা গেল 300 350 উপরে সুগার। তখন বোঝা গেল যে সুগারের কারণেই কিন্তু এই সমস্যাটা হয়েছে। এছাড়াও কিছু কিছু রেয়ার কন্ডিশনস রয়েছে যেটার কারণে এরকম এই ব্যালানাইটিস হতে পারে। তার মধ্যে অন্যতম হচ্ছে সোরিয়াসিস। সোরিয়াসিস জাতীয় এক রকমের রোগ হয়, সেখান থেকে এরকম লাল হয়ে যাওয়া, ফেটে যাওয়া, এই ব্যাপারটা হতে পারে। কিছু কিছু পেশেন্ট আসেন যাদের এইচপিভি ইনফেকশন হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন হয়, তার থেকেও কিন্তু এরকম চামড়া ফেটে যাওয়ার এবং আঁচিলের মতো একটা ব্যাপার কিন্তু তাদের তৈরি হতে পারে। থার্ড আর একটা গ্রুপের পেশেন্ট আমরা পাই যাদের হচ্ছে ওয়াইফের সঙ্গে হয়তো তারা মেলামেশা করছেন, ওয়াইফের হয়তো হোয়াইট ডিসচার্জ হচ্ছিল, হ্যাঁ, সাদা স্রাব মহিলাদের, মানে তার ওয়াইফের যৌনাঙ্গে ইনফেকশন রয়েছে, সেই ইনফেকশনটা সেক্স করার সময় যখন কন্ডোম যদি ইউজ না করেন সেটা ওই মেলদের ক্ষেত্রে চলে আসে। আর একটা গ্রুপ হচ্ছে আসেন কিছু পেশেন্ট আছেন যারা হয়তো আননোন কোনো পার্টনারের সঙ্গে তারা মিলন করেছেন, মিলিত হয়েছেন, যে তার রেগুলার পার্টনার নয়, তার থেকেও অনেক সময়তে ইনফেকশন চলে আসতে পারে। তবে 90% ক্ষেত্রেই দেখেছি এটা, এই যে লাস্টে 4টে গ্রুপ বললাম, 3-4টে গ্রুপ বললাম, ভ্যাজাইনাইটিস থেকে এই সমস্যা, বা ওয়াইফের হোয়াইট ডিসচার্জ থেকে সমস্যা, বা এইচপিভি, বা অন্য কোনো আননোন পার্টনারের থেকে, বা সোরিয়াসিস, এই গ্রুপটা ইউজুয়ালি 10%। 90% পেশেন্টদের ক্ষেত্রেই দেখা যায় যে সুগারের কারণে হয়েছে। অলরেডি হয় তিনি ডায়াবেটিক, ওষুধ খাচ্ছিলেন, সুগার ওঠানামা করছে, তার থেকে ব্যালানাইটিস হয়েছে, বা এইটা দিয়েই প্রথম ধরা পড়লো যে ওনার সুগার এসছে। তো সুগারের থেকেই এই জিনিসটা 90% এই ধরনের পেশেন্ট যখন আসেন 10 জনের মধ্যে 9 জনেরই কিন্তু দেখা যায় যে সুগারের কারণে এই সমস্যাটা তাদের হলো। আচ্ছা, এবার সমাধানের রাস্তা কি? আচ্ছা, এই সমাধানের রাস্তা যাওয়ার যখন আমরা বলবো তখন আমাদের বুঝতে হবে যে এক্স্যাক্টলি সমস্যাটা কেন হলো। সমস্যাটা কেন হলো সেটা বুঝতে পারলেই কিন্তু সমাধানটা বোঝা যায়। সমস্যাটা কেন হলো বলতে, আমাদের যখন সুগার বেড়ে যায় বডিতে, বা যখন আমরা ডায়াবেটিক হই, আমরা ব্লাড টেস্ট করি, ব্লাড টেস্ট করে আমরা সুগার মেপে দেখি। এইটা কিন্তু আপনাদের একটা ভুল ধারণা আমাদের অনেক সময়তে থাকে যে সুগার বোধহয় শুধু ব্লাডেই বাড়ে। যার সুগার বাড়লো তার বডির প্রত্যেকটা টিস্যুতেই কিন্তু সুগার বাড়ে। আপনি যদি একটু চামড়া কেটে নিয়েও টেস্ট করেন, আপনি যদি তার নখ কেটে নিয়েও টেস্ট করেন, তার হাড় কেটে নিয়েও টেস্ট করেন, সব জায়গাতেই কিন্তু আপনি দেখবেন সুগার বেড়েছে। রক্তটা আমাদের বডি থেকে ড্র করার সুবিধের কারণে আমরা রক্ত টেস্ট করি। তো সুগার যখন আমাদের বডিতে বেড়ে যায়, আপনি দেখবেন একটা গাছ, আপনি ধরুন গাছ লাগিয়েছেন, তার গোড়াতে যদি পচা শাকসবজি, সার জাতীয় জিনিস দিচ্ছেন, গাছটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তার মানে পচা গাছ, এই জিনিসগুলোতেও কিন্তু কার্বোহাইড্রেট থাকে, নিউট্রিশনস। তো আমাদের নর্মাল চামড়াতেও কিন্তু ব্যাকটেরিয়াস থাকে,
বাইরে থেকেও রেগুলার ব্যাকটেরিয়ারা আসে। তখন যখন তারা দেখছে যে আমি নর্মাল খাবারের থেকে বেশি খাবার পাচ্ছি, তখন কিন্তু সে বৃদ্ধি পাওয়া শুরু তার হয় এবং জায়গাটাতে ইনফেকশন করে দেয়। তাছাড়া এই যাদের আমাদের যে স্কিন যারা বড় রাখছেন বা রয়েছে, তাদের স্কিনের তলায় স্মেগমা জমে যায়। স্মেগমা বলে এক ধরনের সাদা সাদা পদার্থ, মেনলি এটা প্রোটিন জাতীয় পদার্থ, তার সঙ্গে কিছুটা ফ্যাট থাকে। ওই গ্ল্যান্ড স্পেসের চারিদিকে ছোট ছোট গ্ল্যান্ড থাকে, সেখান থেকে বেরোয়। এটার একটা স্পেশাল অর্ডার আছে। এটাও কিন্তু ব্যাকটেরিয়াদের জন্য একটা গুড ফুড। তাহলে স্মেগমা প্লাস সুগার, এই দুটো জিনিসের কারণে ওই এরিয়াতে ব্যাকটেরিয়াটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমরা দেখুন যতবার ভাত খাই বা খাবার খাই, আমরা হাতটাকে ধুয়ে নিই, সাবান দিয়ে হাত ধুয়ে নিই, কিন্তু এই প্রাইভেট পার্টস যেটা রয়েছে সেটা স্নান করা ছাড়া অন্য সময় কিন্তু আমরা পরিষ্কার করার সময় অতটা পাই না। তাছাড়া কিছু কিছু প্রফেশনস থাকেন যারা অত্যন্ত বিজি লাইফ শিডিউল করছেন, তারা হয়তো প্রতিনিয়ত পরিষ্কার করে উঠতে পারেন না। সেই কারণে ওইখানে সুগার এবং স্মেগমা এবং মৃত চামড়ার কোষ জমছে। এই সমস্ত এনভায়রনমেন্টাল মিলে গিয়ে সেখানে ব্যাকটেরিয়া গ্রো করার একটা গুড এনভায়রনমেন্ট তৈরি করে। ওই ব্যাকটেরিয়াগুলো গ্রো হচ্ছে, চামড়াটাকে নরম করে দিচ্ছে। এবার ওই নরম চামড়াটাকে যখন উত্থিত হওয়া পেনিসের ওপরে টানা হচ্ছে, তখন সেটা কিন্তু ফেটে ফেটে যাচ্ছে। এটাই হচ্ছে পুরো প্যাথোফিজিওলজি। সুতরাং আপনাকে যদি এই জিনিসটা ঠিক করতে হয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনাকে সুগার কমাতে হবে। আপনার বডিতে সুগার কমলে চামড়ায় সুগার কমবে, ব্যাকটেরিয়ারা খাবার কম পাবে, তাদের কম গ্রোথ হবে। সেকেন্ড হচ্ছে ওই জায়গাটাকে রেগুলার পরিষ্কার করতে হবে যাতে স্মেগমা না জমে। স্মেগমা যদি কম জমে, স্মেগমা তো সবসময় বেরোতেই থাকবে, কিন্তু সেটা যদি রেগুলার পরিষ্কার হয়ে যায়, তাহলে ব্যাকটেরিয়া সেখান থেকেও কম খাবার পাবে, ব্যাকটেরিয়া কম গ্রোথ হবে। তো সুতরাং সুগার কমার জন্যে এবং স্মেগমা কমিয়ে দেওয়া যদি কোনো উপায় থাকে, সেটা করলে পরে আপনি এই সমস্যা থেকে সমাধান পাবেন। এবার সুগার কিভাবে কমাবেন? সুগার কমানোর জন্য দুটো জিনিসই আছে। একটা হচ্ছে আপনি ফুড হ্যাবিট আপনাকে চেঞ্জ করতে হবে, এবং হচ্ছে আপনাকে ওষুধ খেতে হবে, এবং আর একটা হচ্ছে এক্সারসাইজ, বা আপনাকে এক্সট্রা সুগারটাকে বার্ন আউট করতে হবে। এই জিনিসগুলো করলে আপনার বডিতে সুগার কমে আসবে, ইনফেকশনটা দেবেন আস্তে 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 কমে গেছে। কিন্তু একবার যাদের এই সমস্যাটা শুরু হয় না, তাদেরকে বারবার মাইক্রোটিয়ার কিন্তু হতে থাকে। সেই কারণে সুগার কমে গেলে হয়তো আপনার সমস্যাটা কমে যাবে, কিন্তু আবার হয়তো দেখলেন 2-3 মাস পরে আবার ফ্লেয়ার আপ করেছে, আবার কমে যাচ্ছে, আবার ফ্লেয়ার আপ করেছে, আবার কমে যাচ্ছে। কিছু পেশেন্ট আমাদের কাছে আসেন যারা একবার ইনফেকশন হলেই তারা চলে আসেন, এবং কিছু পেশেন্ট এমনও আছে যাদের এই 2-3 বছর ধরে তারা এই সমস্যাটাকে কিন্তু ঝেলে যাচ্ছেন। তাদের ওই সামনের চামড়াটা আর পেছনে না আসতে না আসতে না আসতে এখন একেবারেই সরু হয়ে গেছে। এখন যখন ইউরিন বের করতেও তাদের অসুবিধা হচ্ছে, তখন তারা সেই স্টেজে কিন্তু আসেন। বা অনেক সময়তেই ওই নোংরাগুলো পেচ্ছাবের রাস্তা দিয়ে উল্টো দিকে যেতে থাকে, উল্টো দিকে যেতে যেতে আমাদের ইউরিনারি ব্লাডারে চলে যায়, এবং তাদের বার্নিং মিকচুরেশন হয়। সেই স্টেজে গিয়ে তারা কিন্তু আসেন। এরকম পেশেন্ট আমি পাই, অন্তত 10 জনের মধ্যে 1-2 জন আসেন যারা 2-3 বছর ধরে এই সমস্যায় ভুগতে 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 এখন চামড়া একেবারেই পেছনে যায় না, ইউরিন করার সময় জ্বালা হচ্ছে, মাঝে মাঝে জ্বর আসছে, তখন তারা আসেন। তো এই যে পরিস্থিতিতেই আসুন না কেন, প্রাইমারিলি এর পরে আমরা তাদেরকে সুগার কন্ট্রোল এবং অন্যান্য জিনিস করতে বলি, এবং বলি যে আপনি সার্কামসিশনটা করিয়ে নিন। কারণ ধরুন 40 বছর বয়সে আপনার এই সমস্যাটা হয়েছে, আপনার আস্তে আস্তে বয়স বাড়বে। আজকে যদি আপনার হাতে বা আঙুলে কোনো একটা সমস্যা হয় বা মুখে কোনো একটা সমস্যা, আপনার বাড়ির লোকজন আপনাকে দেখতে পারবেন, তারা আপনাকে বলতে পারবেন কি তোমার সমস্যাটা কি হলো। কিন্তু পেনিসে কোনো একটা সমস্যা হলে সেটা আপনি ছাড়া অন্য কেউ আর জানবে না। সুতরাং আপনার যত বয়স বাড়বে তত আপনি ভুলে যেতে থাকবেন, পার্সোনাল কেয়ার, হাইজেনিক কেয়ারটা আপনি অতটা ভুলে যাবেন, নিতে পারবেন না, সমস্যাটা কিন্তু বাড়তে থাকবে। সুতরাং একবার যখন দেখছেন আপনার ব্যালানাইটিস হচ্ছে এবং সুগারের সমস্যাও আপনার রয়েছে, বেস্ট হচ্ছে সার্কামসিশন সার্জারিটা করিয়ে নেওয়া। তাহলে আপনার এক্সট্রা স্কিনও থাকবে না, সেখান থেকে ইনফেকশন, সেখান থেকে ইউরেথ্রাইটিস বা ব্লাডারের মধ্যে ইনফেকশন চলে যাওয়া, বা জ্বর আসা, বা দুর্গন্ধ হওয়া, এই সমস্যাটাও কিন্তু একদম চিরতরে ব্যাপারটা থেকে। সার্জারির সঙ্গে ব্যথার একটা যোগাযোগ থাকে, তো অনেকে ভয় পান যে এই ধরনের সার্জারিতে কি খুব ব্যথা হবে। প্রথমত হচ্ছে আপনার যদি বারবার ব্যালানাইটিস হচ্ছে, চামড়াটা ফেটে যাচ্ছে, সার্জারি আপনাকে করতেই হবে। সুতরাং ব্যথা হবে কি হবে না সেটা নিয়ে আপনার চিন্তা করলে হবে না, আপনাকে সার্জারি তো করতেই হবে, এটা একটা যুক্তি ব্যাপার গেল। আর 2 নম্বর, সত্যিই যদি ব্যথা হয়, ব্যথা আমি বললেই তো আপনি, এমন নয় যে মুখের কথাতে আপনার ব্যথা চলে যাবে। ব্যথা যাতে না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিই। যেটা করা হয়, পেশেন্টরা যখন আসেন আমরা পেনিসের চারিদিকে অয়েনমেন্ট দিয়ে দিই। অয়েনমেন্ট দিলে পরে চামড়াটা অবশ হয়ে যায়। তারপরেও যদি কিছু দরকার হয়, ছোট্ট ছোট্ট ইনজেকশনস দিয়ে আমরা পেনিসের ওই এরিয়াটাকে ফুল অবশ করে দেওয়া হয়, যাতে সার্জারি চলাকালীন, সার্কামসিশন সার্জারি চলাকালীন যাতে আপনার কোনো ব্যথা না হয়। এছাড়াও সার্জারিটা যাতে স্মুথলি সার্জারিটা হয়ে যায়,
সেই জন্য আজকাল আমরা ছুরি কাঁচিও ব্যবহার খুব কম করি, ইউজুয়ালি স্টেপলার মেশিনস থাকে। এই হচ্ছে সেই স্টেপলার মেশিন। এই স্টেপলার মেশিন দিয়ে কিন্তু আমরা সার্কামসিশন সার্জারি করি, ফলে ইনজুরি কম হয়, ব্লিডিং কম হয় এবং ব্যথাটাও কিন্তু কম হয় এবং রিকভারি খুব আর্লি হয় এবং রিকভারিটা অনেকটা স্মুথ হয়। এবং যেহেতু স্টেপলার দিয়ে আমরা কাটিং করছি, আপনার ওভারঅল যে কসমেটিক আউটকাম, দেখুন পেনিস সবাই দেখবেন না, কিন্তু পেনিসের ওপরেও যদি এবড়ো খেবড়ো থাকে, চামড়া বেশি কম থাকে, দেখতে খারাপ লাগে। এই ইনস্ট্রুমেন্ট দিয়ে করার ফলে সেই সমস্যাটাও কিন্তু পুরোপুরি চলে যায়। ফলে এই স্টেপলার সার্কামসিশন করলে পরে বেস্ট আউটকাম পাওয়া কিন্তু সম্ভব। আর যেহেতু আমরা জায়গাটাকে অ্যানাস্থেসিয়া দিয়ে করছি, আপনার কোনো ব্যথা হবে না। এবং আমরা পেশেন্টকে যেহেতু ব্যথা হয় না, আমরা সার্জারি পরে 2 ঘন্টা অবজার্ভ করি, আপনার সেখানে ব্লিডিং হচ্ছে কিনা, ব্যথা হলেও হচ্ছে কিনা, আপনার ইউরিন আটকে গেল কিনা, সমস্ত কিছু দেখে চেক আপ করে আমরা যেদিন অপারেশন করছি সেই দিনই কিন্তু পেশেন্টকে ছুটি করে দেওয়া হয়। তো সুতরাং এটা হসপিটালে ভর্তি থাকতে হবে সেরকম বিষয় কিন্তু নয়, এটা একটা ডে কেয়ার প্রসিডিউর বা ডে কেয়ার সার্জারি। আমরা জানি যে যে কোনো অপারেশনের পরে একটা ড্রেসিং এর প্রয়োজন আসে, তাহলে সেটা ড্রেসিংটা কতক্ষণ পরে বা কিভাবে করা হয়? ঠিক, আমরা ধরুন পেশেন্টকে সার্জারি করে তো আমরা সেই দিনই ছুটি করে দিই। যারা কলকাতার পেশেন্ট তারা বাড়িতে চলে যান, তাদেরকে আমরা 24 বা 48 ঘন্টা পরে ফার্স্ট ড্রেসিং করতে ডাকি, যে আপনি একবার আসবেন, প্রথম ড্রেসিংটা আমরা করব, দেখে নেব কোনো রকম কোনো অসুবিধে বা চেঞ্জেস রয়েছে কিনা সেটা আপনাকে অ্যাডভাইস করব। আর যারা কলকাতার বাইরের পেশেন্ট, দূর থেকে অনেক পেশেন্ট আমার কাছে আসেন, তারা একটা দিন পাশে গেস্ট হাউস রয়েছে, হোটেলস রয়েছে, সেখানে তারা রেস্ট করে পরের দিন সকালবেলাতেই চলে আসেন। আমরা ড্রেসিং করে দিয়ে ওনাকে বুঝিয়ে দিই বাড়িতে গিয়ে কিভাবে ড্রেসিং করবেন, কিভাবে কেয়ার নেবেন, সেটা যে বুঝিয়ে দিয়ে ওনাকে বাড়িতে চলে যাওয়ার অ্যাডভাইস। বাড়িতে চলে যাওয়ার পর অপারেশন হয়ে গেল, তারপরে ধরুন আপনারা সবটাই করে দিলেন, এবার স্যার যেটা বিষয় যে স্বাভাবিক জীবনে তার স্বাভাবিক জীবনে কতদিন পরে? ঠিক, কারণ ধরুন ডায়াবেটিস মেলানাইটিস যাদের হচ্ছে তারা ইউজুয়ালি 40-এর কাছাকাছি বয়স। তো 40-এর কাছাকাছি বয়স মানে তিনি অফিসে বা কলেজে কোথাও একটা কাজ করছেন বা একটা চাকরি জীবনে রয়েছেন। তো স্বাভাবিকভাবে আমরা বুঝি যে তাকে আর্লি রিকভারি দরকার এবং তাকে আর্লি কাজে ফিরতে হবে। আমাদের থেকে পেশেন্টদেরকে অ্যাডভাইস 2-3টে থাকে। প্রথমত হচ্ছে ওষুধ খাওয়া। সুগারের ওষুধ আপনাকে রেগুলার কন্ট্রোল করতে হবে যাতে সুগারটা রেগুলার কন্ট্রোলের মধ্যে থাকে। দ্বিতীয়ত, যাতে আপনার এই যে আমরা সার্জারিটা করলাম সেটা থেকে যাতে রিকভারি হয়, একটা অ্যান্টিবায়োটিক, একটা ব্যথা না হওয়ার ওষুধ, একটা গ্যাসের ওষুধ বা অ্যানালজেসিক, অ্যান্টাসিড এবং একটা মাল্টিভিটামিন আমরা দিয়ে দিই। ইউজুয়ালি 5 থেকে 10 দিন ওষুধ খেতে হয়। আপনি 5 থেকে 10 দিন ওষুধ খাবেন, কিন্তু 5 থেকে 10 দিন আপনাকে বাড়িতে থাকতে হবে না। আমরা পেশেন্টদেরকে 3 দিন বলি রেস্ট নিতে। ধরুন আপনার যদি চাকরির ব্যাপার থাকে, আপনি বৃহস্পতিবার যদি সার্জারি করেন, শুক্র শনি রবিবার ছুটি নিয়ে সোমবার থেকে ইজিলি আপনি কাজে জয়েন করতে পারেন। এবং আমরা পেশেন্টদেরকে বলি আপনি তাড়াতাড়ি কাজে ফিরুন। কাজে ফিরলে পরে কী হয়, আমরা আমাদের শারীরিক সমস্যা ভুলে যাই। কাজের মধ্যে থাকলে আমি দেখেছি পেশেন্টের রিকভারিটাও তাড়াতাড়ি হয়। তারা হাঁটাচলা করছেন, কাজকর্ম করছেন, তার মধ্যে থাকছেন, ফলে নিজেকে আর রুগী বলে ভাবেন না। এই জিনিসটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আপনি 3 থেকে 4 দিন পরেই কাজে ফিরতে পারবেন এবং 10 দিন মতো আপনাকে ওষুধ আমরা দিয়ে দেবো, সেই ওষুধগুলো খাবেন। বাড়িতে প্রতিদিন যখন স্নান করবেন তখন ড্রেসিংটা চেঞ্জ করতে হয়। কিভাবে ড্রেসিং চেঞ্জ করবেন সেটা প্রথম দিন যখন আমরা ড্রেসিং করব বুঝিয়ে দেবো। সেটা খুব সহজ প্রক্রিয়া, আপনি নিজেই স্নান করার সময় করতে পারবেন বা আপনার ওয়াইফকে ডেকে নিলে তিনিও করে দিতে পারবেন। এটা কোনো জটিল বিষয় কিন্তু নয়। তো খুব সংক্ষেপে বলতে গেলে 7 থেকে 10 দিন ড্রেসিং করতে হবে, 7 থেকে 10 দিন ওষুধ খেতে হবে, 3 দিন মতো বাড়িতে রেস্ট নেবেন, 3 দিনের পরে থেকে বাড়ির বাইরে যাওয়া, কাজে কর্মে জয়েন করা, সমস্ত কিছু কিন্তু করতে পারবেন। আর শেষে একটা প্রশ্ন রয়ে গেল যে এই অপারেশনের পর স্বাভাবিক যে মেলামেশা বা সেক্স করা সেটা কতদিন পরে? এই অপারেশন করার পরে ইউজুয়ালি আমরা পেশেন্টকে বলি আপনি নিজেই বুঝতে পারবেন চামড়া জুড়ে যাওয়া, যদি সেলাই থাকে বা সিলিকনের রিং থাকে সেগুলো পড়ে যাওয়া, সেগুলো 2 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যায়। ইউজুয়ালি পেশেন্টদেরকে আমরা বলি 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ পরে আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মাস্টারবেশন বা সেক্স করা এগুলো করতে পারেন। পেশেন্টদের একটা অ্যাডভাইস থাকে প্রথম 2 মাস অন্তত সেক্সুয়াল অ্যাক্টিভিটি যখন করতে যাবেন কন্ডোম পরে নেবেন, একটা প্রোটেকশন নিয়ে নেবেন। এই ব্যাপারটা করলে পরে আপনার কোনো অসুবিধা কিন্তু হবে না। একেবারে সবশেষে যে সমস্ত দর্শক বন্ধুরা আজকের অনুষ্ঠান দেখছেন এবং আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিভাবে আসবেন? আজকাল তো খুব সুবিধা হয়েছে, আমাদের প্রত্যেক হাতে স্মার্টফোন রয়েছে এবং আমিও পেশেন্টরা দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে চেষ্টা করি অনলাইন কনসালটেশন দেওয়ার। কারণ কলকাতাতে আমি থাকি, কলকাতাতে আমি প্র্যাকটিস করি, আপনি দূর থেকে আসবেন, সেটা দেখানোর জন্য একবার আসবেন, সার্জারির জন্য একবার আসবেন, সেটা কিন্তু পসিবল নয়। আপনারা মোবাইল ফোনে আপনার যে কন্ডিশনস রয়েছে সেটার একটা ফটো তুলে নেবেন বা ছোট্ট একটা ক্লিপ 30 সেকেন্ডের বা 15 সেকেন্ডের একটা ক্লিপ নিতে পারেন, কি ডাক্তারবাবু দেখুন আমার এই সমস্যাটা হয়েছে। সেটা এই নম্বরে আমরা যে ভিডিওটা করলাম দেখুন, কমেন্ট বক্সে আমার ফার্স্ট কমেন্টে
আমার ফোন নম্বরটা, হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া রয়েছে, সেখানে ফটোগুলো পাঠিয়ে দেবেন। সেই সঙ্গে যদি আপনি কিছু ইনভেস্টিগেশনস অলরেডি করে আছেন, ধরুন আপনি ডায়াবেটিক পেশেন্ট, তাহলে রিসেন্ট সুগার রিপোর্টটাও পাঠাবেন। তাহলে ফটো দেখে আমি বুঝে যাব আপনার কী কন্ডিশন হয়েছে, আপনার ক্ষেত্রে এক্স্যাক্টলি কোন সার্জারি করতে হবে, কোন টেকনিকে করতে হবে। এবং এই সবগুলো দেখার পরে আপনি ডে কেয়ার হিসেবে করতে চান নাকি হসপিটালে ভর্তি থেকে করতে চান, হসপিটালে হলে আপনি নার্সিংহোমে চাইছেন নাকি কর্পোরেটে চাইছেন, সেগুলো আমরা ফোনেই আপনার সঙ্গে ডিসকাস করে নেব। এবং সমস্ত কিছু ডিসকাশন হয়ে গেলে পরে আপনি যখন রাজি হবেন সার্জারির জন্য, যদি আপনার মনে হচ্ছে সার্জারি আপনি কলকাতাতে এসে আমাকে দিয়ে করাবেন, আমরা কিছু ইনভেস্টিগেশনস করতে বলবো, কিছু ব্লাড ইনভেস্টিগেশনস যদি অলরেডি করা না হয়ে থাকে সেগুলো পাঠিয়ে দেবেন। ইনভেস্টিগেশনসগুলো আমাদের এখানে যিনি অ্যানাস্থেশিয়া ডাক্তারবাবু আছেন এবং আমরা চেক করে দেখব। সমস্ত রিপোর্ট ঠিক থাকলে আপনি একবার সার্জারি ডেট ফিক্স করে, যারা সার্জারি কলকাতার পেশেন্ট তারা অনেক সময় একবার দেখাতে আসেন, যারা দূরের পেশেন্ট তারা ডেট ফিক্স করে একবার আমার কাছে হয়তো একদিন আগে চলে এলেন, সেদিন দেখিয়ে নিলেন, তারপর দিন সার্জারি হয়ে গেল, তারপর দিন ড্রেসিং করে বাড়ি চলে গেলেন। তো পুরো প্রক্রিয়াটাই ওভার ফোন, ওভার হোয়াটসঅ্যাপে হবে। শুধুমাত্র সার্জারির দিনটাতে বা তার আগের দিনটাতে আপনাকে কলকাতায় আসতে হবে। এভাবে চেষ্টা করছি যাতে আপনাদের কাছে বেস্ট পরিষেবাটাকে পৌঁছে দেওয়া যায়। অনেক ধন্যবাদ স্যার, আপনি আমাদের এই অনুষ্ঠানে আজকে এসে এত সুন্দর একটা সমস্যার সমাধান বললেন। এবং দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, এটা একটা অত্যন্ত সচেতনতামূলক জায়গা যে যাদের ডায়াবেটিস রয়েছে, স্যার যেটা প্রথমেই বললেন যে 90% মানুষের কিন্তু যাদের ডায়াবেটিস রয়েছে তাদের এই সমস্যাটা হয়। এবং আজকের দিনে যেহেতু ডায়াবেটিস কিন্তু কোনো বয়সে হয় না, যে কোনো বয়সেই ডায়াবেটিস ধরা পড়তে পারে, তাই সকলেই সাবধান হওয়াটা অত্যন্ত জরুরি। তাই এরকম যদি কোনো সিমটম দেখেন, দেরি করবেন না, সঠিক সময়ে আপনারা চিকিৎসা করুন, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। নমস্কার।